ব্রাজিল আর বাংলাদেশ দুটো দেশের নাম শুনলে কি ভাবেন? ফুটবল, কফি, নাকি তৈরি পোশাক? কিন্তু এর বাইরেও এদের মধ্যে একটা দারুণ ইন্টারেস্টিং অর্থনৈতিক গল্প আছে। একদিকে বিলিয়ন ডলারের বাণিজ্য আর অন্যদিকে মিলিয়ন। কেন এত বড় একটা ফারাক? চলুন এই ২০০ কোটি ডলারের ট্রেড গ্যাপের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। গল্পের শুরুতেই একটা সংখ্যা, ২.৩৫ বিলিয়ন ডলার। ২০২২ সালে ব্রাজিল ঠিক এই পরিমাণ মূল্যের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে। সংখ্যাটা বেশ বড়, তাই না? কিন্তু আসল চমকটা এখনও বাকি। আর বাংলাদেশ ব্রাজিলে কত রপ্তানি করেছে? মাত্র ১৭৮ মিলিয়ন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোথায় বিলিয়ন আর কোথায় মিলিয়ন, ব্যবধানটা কিন্তু আকাশ পাতাল। তো প্রশ্নটা হচ্ছে কেন এই বিশাল ফারাক? দুটো দেশের মধ্যে এত বড় ট্রেড ভলিউম, অথচ সম্পর্কটা এত একতরফা কেন? আজকের এই আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে ঘিরেই। মানে মোট বাণিজ্য তো ২০০ কোটি ডলারের বেশি, কিন্তু টাকাটা মূলত একদিক থেকেই আসছে। ব্রাজিল থেকে পণ্য আসছে স্রোতের মতো, কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে তার ছিটে ফোটা। এটা কেমন পার্টনারশিপ হলো বলুন তো? বেশ একতরফা, তাই না? তাহলে এখন কথা হলো, এই গ্যাপটা কি কমানো সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ, আর সেই চেষ্টার কেন্দ্রবিন্দু হল ব্রাজিলের সাও পাওলো শহর। সেখানেই এমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যা হয়তো পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। চলুন সেই উদ্যোগের গভীরে যাওয়া যাক। আর এই পুরো উদ্যোগটার পেছনে যারা কাজ করছে তারা হলো ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCII। এই সংস্থাটাই কিন্তু দুই দেশের বাণিজ্য সম্পর্কটাকে আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে। এই উদ্যোগটার নাম হলো মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫। এটাই হতে পারে সেই প্ল্যাটফর্ম যেটা এই বাণিজ্য ঘাটতি কমানোর মূল চাবিকাঠি। ভাবা যায় ২০২৫ সালের জুনে সাও পাওলোর একেবারে প্রাণকেন্দ্রে বাংলাদেশের ব্যবসায়ীরা সরাসরি ব্রাজিলের বায়ারদের কাছে নিজেদের পণ্য তুলে ধরবেন। এখানে মূল উদ্দেশ্যটাই হলো মাঝখানের সব মধ্যস্বত্বভোগীকে সরিয়ে ডিরেক্ট বিজনেস টু বিজনেস কানেকশন তৈরি করা। আর এই এক্সপো নিয়ে আয়োজকরা কতটা আশাবাদী সেটা BBCI-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আলমের কথাতেই পরিষ্কার। তিনি বলছেন, এই অংশগ্রহণ দুই দেশের মধ্যে সফল ব্যবসার নতুন দরজা খুলে দেবে আর বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এই যে এত বড় বাণিজ্য ঘাটতি, এর আসল কারণটা কি? উত্তরটা লুকিয়ে আছে কে কাকে কি বিক্রি করছে তার মধ্যে। মানে সয়াবিন বনাম স্যুট, এই গল্পটা বুঝলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ছবিটা দেখলেই কিন্তু ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ব্রাজিল থেকে আসছে সয়াবিন তুলার মতো কাঁচামাল, আর অন্যদিকে বাংলাদেশ পাঠাচ্ছে তৈরি পোশাক, মানে ফিনিশড গুডস। এই যে পার্থক্যটা, এখানেই কিন্তু বাংলাদেশের জন্য লুকিয়ে আছে বিশাল এক সুযোগ। যেমন ধরুন ২০২২ সালের কথায় ব্রাজিল আমাদের কি পাঠিয়েছে? সবচেয়ে বেশি পাঠিয়েছে সয়াবিন, প্রায় ৬৪১ মিলিয়ন ডলারের। তারপর আছে কাঁচা তুলা, ৪৯০ মিলিয়ন ডলার। এরপর অপরিশোধিত চিনি, ৪৭৬ মিলিয়ন ডলার। মানে দেখাই যাচ্ছে সবই প্রায় কৃষিজাত পণ্য আর শিল্পের কাঁচামাল। আর বাংলাদেশ থেকে ব্রাজিলে কি গেছে তালিকাটা যদি দেখেন, দেখবেন প্রায় পুরোটাই তৈরি পোশাক। টি-শার্ট, পুরুষের স্যুট, সোয়েটার, সবই গার্মেন্টস আইটেম। এটা একদিকে যেমন আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যদিকে এটাও দেখিয়ে দেয় যে আমাদের রপ্তানির ঝুড়িতে বৈচিত্র্য কতটা কম। ওকে, তাহলে এই সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা আসলে লুকিয়ে আছে ব্রাজিলের আজকের দিনের কনজিউমার বা ভোক্তাদের মধ্যে। তাদের চাহিদা, তাদের লাইফস্টাইল, এটাই কিন্তু বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিতে পারে। ব্রাজিলের বাজারটা আসলে কত বড় সেটা শুধু মুখে বললে হবে না, সংখ্যাগুলো একবার দেখুন। ২১ কোটিরও বেশি মানুষ, যার মধ্যে ১০ কোটিরও বেশি হল মধ্যবিত্ত। আর এদের মধ্যে ১৬ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর তাদের অনলাইন কেনাকাটার বাজার শুনলে অবাক হতে হয়, প্রায় ৪৪৬ বিলিয়ন ডলারের। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে সুযোগটা কত বিশাল। ব্রাজিলে এখন একটা বড় ট্রেন্ড চলছে, যেটাকে বলা হয় সচেতন ভোগ বা কনশিয়াস কনজাম্পশন। মানে মানুষ এখন এমন জিনিস কিনতে চায় যেটা পরিবেশের জন্য ভালো, যেটা তৈরিতে কোনো অনৈতিক পন্থা নেওয়া হয়নি। এই জায়গাটায় বাংলাদেশের পাট রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি পণ্যের একটা বিশাল সম্ভাবনা আছে। এর সাথেই জুড়া আছে আরেকটা ট্রেন্ড, হেলথ অ্যান্ড ওয়েলনেস লাইফস্টাইল। প্রাকৃতিক অর্গ্যানিক জিনিসের চাহিদা এখন আকাশ ছোঁয়া। সেটা অর্গ্যানিক খাবার হোক বা ভেষজ কসমেটিক্স, মানুষ এখন ক্লিন আর ন্যাচারাল জিনিসই বেশি খুঁজছে। আর এটা যে শুধু কথার কথা না, তার প্রমাণও আছে। যেমন ব্রাজিলের অর্গ্যানিক খাবারের বাজারটাই দেখুন। ধারণা করা হচ্ছে ২০২৭ সাল নাগাদ এই বাজারটা ৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
এই যে অবিশ্বাস্য গ্রোথ, এটাই বুঝিয়ে দেয় যে স্বাস্থ্য সচেতন বাজারটা কতটা লাভজনক হতে পারে। আর সবশেষে আছে ই-কমার্স বিপ্লব। ব্রাজিলের তরুণ প্রজন্ম অনলাইনে কেনাকাটা করতে ভীষণ ভালোবাসে। মার্কাদো লিব্রে, মাগালুর মতো প্ল্যাটফর্ম আর পিক্সের মতো ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমের কারণে সেখানে ডিজিটাল মার্কেটপ্লেসটা খুবই অ্যাক্টিভ এবং ইউজার ফ্রেন্ডলি। তাহলে এই যে এত বড় সম্ভাবনা, এটাকে বাস্তবে পরিণত করতে হলে ঠিক কি করতে হবে? চলুন সেই কৌশলগুলো নিয়ে একটু কথা বলা যাক। এখানেই কিন্তু বিসিসিআইয়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা কি করছে? প্রথমত, মেড ইন বাংলাদেশ এক্সপোর মতো ইভেন্ট আয়োজন করে বাণিজ্যকে সহজ করছে। দ্বিতীয়ত, শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো সুবিধার জন্য সরকারের সাথে কথা বলছে। তৃতীয়ত, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করছে, মানে তারা একটা সেতুর মতো কাজ করছে। শেষ পর্যন্ত সাফল্য কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে। বাংলাদেশি রপ্তানিকারকদের বুঝতে হবে ব্রাজিলের মানুষের পছন্দ কী, সেখানকার আমদানি আইনকানুনগুলো ভালোভাবে জানতে হবে, আর সবচেয়ে জরুরি হল একটা নির্ভরযোগ্য সাপ্লাই চেইন বা লজিস্টিক্স তৈরি করতে হবে। আর এই আগ্রহটা কিন্তু শুধু বাংলাদেশের দিক থেকেই নয়, ব্রাজিলের দিক থেকেও সমান আগ্রহ আছে। যেমনটা বলছিলেন ব্রাজিলে বিবিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মার্সিও ডায়াস ফেরেস। তার মতে এই বাণিজ্যিক অংশীদারিত্ব দুই দেশের জন্যই লাভজনক হবে, কারণ উভয় বাজারেই প্রচুর সুযোগ রয়েছে। তো সবশেষে প্রশ্নটা এটাই, সঠিক কৌশল আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আর ব্রাজিল কি পারবে এই একতরফা সম্পর্কটাকে একটা শক্তিশালী ভারসাম্যপূর্ণ পার্টনারশিপে পরিণত করতে? সম্ভাবনা কিন্তু প্রচুর, এখন শুধু সেটাকে কাজে লাগানোর অপেক্ষা।